হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা, পর্ব 20। লেখিকা জেরিন আক্তার নিপা। শুভ তনা দুজনেই চুপচাপ আছে। কিছু দূর এসে শুভ বাইক দাঁড় করালো। কি হলো, গরম ভুট্টা খাবে এখন? ওই দেখো রাস্তার ওপাশে বিক্রি হচ্ছে। তনা অবাক হয়ে শুভকে চেয়ে দেখছে। সত্যি কি এটা সে আগের শুভ, যে তনাকে বারবার ফিরিয়ে দিত? যাবে? চাচা, দুটো ভুট্টা দেন। বুড়ো লোকটা দুজনকে দুটো ভুট্টা দিল। তনা ভুট্টা হাতে নিয়েও শুভর দিকে তাকিয়েছে। শুভ ভুট্টা খাওয়া শুরু করেছে। তনা এখনও দাঁড়িয়ে আছে। কী হলো, খাচ্ছ না কেন? তনার চোখ নামিয়ে নিয়ে ভুট্টা খাওয়া শুরু করলো। বুড়ো লোকটা বলল, বাবা, সাথের মেয়েটা কি তোমার বউ? চাচা, তবে এখনও পুরোপুরিভাবে হয়নি। আমাদের বিয়ের 2 সপ্তাহ বাকি আছে। হবু বউরে নিয়ে ঘুরতে আসছো? মাশাআল্লাহ মা, তো অনেক ভাগ্যবতী। আমাদের জন্য দোয়া করবেন চাচা। দোয়া চাই আর নিতে হয় না বাবা, আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করছি। শুভ লোকটাকে ভুট্টার দাম দিতে গেলে উনি দাম রাখলেন না। ভুট্টার দাম দিতে হইব না বাবা, ধইরা নাও তোমাদের বিয়ের উপহার হিসেবে এই বৃদ্ধ কিছু না দিতে পাইরা 2টা ভুট্টাই খাওয়াইছে। তলা ল্যাম্পপোস্টের আলোয় কিছুক্ষণ হাঁটবে। বাসায় ভাইয়া ভাবি চিন্তা করবে না তো? না। তনা শুভ পাশাপাশি হাঁটছে। তনা বারবার শুভকে দেখছে। আর শুভকে তার কাছে অচেনা লাগছে। কিছুতেই সে এই শুভকে চিনে উঠতে পারছে না। শুভ দেখলো তনা শীতে একটু একটু কাঁপছে। বাইকও এভাবেই ছিল মনে হয়। শুভ নিজের জ্যাকেটটা খুলে তনার গায়ে দিয়ে দিল। তনা কিছু না বলে শুধু অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। তীব্র সবাইকে নিয়ে বাসায় এসে গেছে। নিশি গাড়ি থেকে নেমে সোজা তার রুমে চলে গেছে। সন্ধ্যা আর নীলি একজন আরেকজনের ড্রেস দেখছে, কারটার সব থেকে ভালো হয়েছে। রেখা আক্তার তার ভাইয়ের কাছে গেলেন। সেতু চাচার ছেলে রেদওয়ান ও সাকিব রোকেয়া বেগমের কাছে এসে বলল, জেঠিমা, আমরা ছেলে বলে আমাদের শপিং করতে নিয়ে গেলে না? তোরাই তো বলেছিলি যাবি না। ওটা তো এমনি বলেছিলাম, সন্ধ্যা তখন খেপাচ্ছিল বলে। ভুল হয়ে গেছে বাবা, আমি ভেবেছিলাম তোরা সত্যিই যাবি না, তাই আর জিজ্ঞেস করিনি। আচ্ছা, শুভকে বলবো তোদেরকে শপিংয়ে নিয়ে যেতে। সন্ধ্যা কোথায় জেঠিমা? দেখ, হয়তো ওর রুমে আছে। আচ্ছা, আমি যাই দেখে আসি সন্ধ্যা কী করে। আচ্ছা যা। নিশি রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। কারোটা কি সারা শব্দ দিচ্ছে না। তীব্র জান্নাতের সাথে বসে আছে। জান্নাত তীব্রর ফোন দিয়ে গেম খেলছে। শুভ তনাকে ওদের বাসায় নামিয়ে দিয়ে চলে আসতে নিলে তনা ডেকে বলল, জ্যাকেটটা নিয়ে যাবে না? থাক, তোমার কাছে পরে নিয়ে নেব। আচ্ছা তনা, আসি। আচ্ছা। তনা শুভকে ভিতরেও যেতে বলল না। শুভ যাওয়ার আগেই তনা ভিতরে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকিয়ে জ্যাকেট বুকে নিয়ে অনেকক্ষণ কান্না করলো। শুভদের বাড়ি মচির বাতির আলোয় ঝলমল করছে। পুরো বাড়ির চারপাশ নানা রঙের মরিচ বাতি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ছাদের ওপরে একটা স্টেজ বাঁধা হয়েছে, আবার পুকুর পাড়ে আরেকটা। ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে খেলা করছে। মহিলারা নানান কাজে ব্যস্ত। ভারী ভরা মানুষ, সবাই কোনো না কোনো কাজ করছে। রেখা আক্তার হলুদের ডালা হাতে হাঁটতে হাঁটতে মেজো ভাবিকে ডাকছেন। মেজো ভাবি, এখনও হলুদ বাটা হয়নি? জানি না কারা যেন হলুদ বাটছে নাকি খেয়াল করিনি। ভাবি, একটু দেখো না প্লিজ। হলুদ বাটা হলে শুভকে হলুদ দিয়ে আবার তনাদের বাসায়ও তো হলুদ নিয়ে যেতে হবে, তারপর তো তনার গায়ে হলুদ লাগবে। আমি দেখছি। রেখা, তুমি দেখো একটু ছেলে মেয়েগুলো কী করছে। দেখছি। নিশি নীলির সাথে রাগারাগি করছে। নীলির বিরক্তি নিয়ে নিশির সামনে বসে আছে। তোকে শাড়ি পরতে কে বলেছে শুনি একটু? নীলি বিড়বিড় করে বলছে,
কে বলেছে তা বলতে পারবো না, আমার ইচ্ছে হয়েছে তাই শাড়ি পরবো, কারো বলার কি আছে? কথাগুলো নিশি শুনতে পাচ্ছে না। তুই যে শাড়ি পরার জন্য নাচছিস, তুই শাড়ি সামলাতে পারবি তো? নাকি দেখা গেল বাড়ি ভর্তি লোকের সামনে দৌড় দিতে গিয়ে শাড়ি খুলে ফেলেছিস? তোমাকে শাড়ি পরিয়ে দিতে বলেছি, তুমি এত কথা না বলে চুপচাপ পরিয়ে দাও। সামলাতে পারবো কি না পারবো না তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? মনে মনে বলল। নড়ছিস কেন এভাবে? সোজা হয়ে দাঁড়ানোই তো, আমি তোকে শাড়ি পরাতে পারবো না। পারবে না তা আগে বললেই তো পারতে। এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে আমার সময় নষ্ট করলে কেন? মনে মনে বলল। বিড়বিড় করে আমার সামনে কথা বললে থাপ্পড় খাবে। যা বলবি তা জোরে জোরে বলবি। জোরে জোরে বললে আমার কথা শুনে তুমি রেগে আগুন হয়ে এই বিয়েবাড়ির মাথায় তুলো, আর সবাই আমাকে বকুক, তাই না? মনে মনে। হয়েছে যাবার, কুচি তো বাড়তি সেফটি পিন লাগিয়ে দিয়েছি। এখন 400 মিটার দৌড় করলেও কুচি খুলে পড়বে না। ধন্যবাদ আপু, সত্যিই তুমি খুব ভালো। এইটুকু জোরে বলে আবার মনে মনে বলতে লাগলো, এভাবে তো তুমি ভালোই, তবে মাঝে মাঝে রেগে গেলে শাকচুন্নিদের মতো চেঁচামেচি শুরু করো, তখন তোমাকে একটুও ভালো লাগে না, পেতনি পেতনি লাগে তখন। কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? সাজিয়ে দিবে না? তুই বললি অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে, তাই পার্লারের মহিলার কাছে শাড়ি না পরে আমার কাছে আসলি, এখন সাজিয়ে দিতে বলছিস কেন? পার্লারের মহিলাদের কাছে যা। নীলি মুখ মুসুর দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, একটু আগে তোমাকে ভালো বলেছিলাম না, তুমি মোটেও ভালো না, সত্যি তুমি একটা পেতনি। নীলি কথাটা বলে ফুরুত করে ঝড়ের গতিতে পালিয়ে গেল। ছোট চাচি, ও ছোট চাচি, আমাকে ডাকিস না সন্ধ্যা, আমি এখন অনেক ব্যস্ত আছি। ছোট চাচি, শাড়িটা পরিয়ে দাও না। শাড়ি পরাতে কত সময় লাগবে? আমি হলুদ ডালা সাজাচ্ছি, তুই নিশির কাছে যা, ও শাড়ি পরাতে পারে। নিশি আপু এক গাদা কথা বলে তারপর শাড়ি পরিয়ে দিবে। তার থেকে তুমি 2 মিনিটে শাড়িটা পরিয়ে দিও প্লিজ। ভালো জ্বালাচ্ছিস তো তুই এমন করছিস কেন সাজ? সবাই শাড়ি পরছে, তুই কেন পরবি না? আমি শাড়ি সামলাতে পারি না মা, একটা দিনেরই তো ব্যাপার, একটু ম্যানেজ করে নে। আমি তো হলুদ নিয়ে যাব না, বাসায় থাকলে শাড়ি পরেই কী হবে? যাবি না? না। কেন যাবি না? শুভ জানলে কি মনে করবে? ভাইয়া কিছু মনে করবে না। আলম হোসেন রোকেয়া বেগমকে ডাকছেন। তিনি আর সাদের কাছে দাঁড়াতে পারলেন না। আজ সকালে কুমিল্লা থেকে তীব্রর বন্ধুরা এসেছে। তীব্র তাদের নিয়ে ব্যস্ত আছে। তীব্র, তোর তো দেখছি মামাতো বোনদের সংখ্যা এতগুলো, এদের সবাইকে নিয়ে গোটা আস্ত একটা চিড়িয়াখানা তৈরি করে ফেলা যাবে। জিসান বলল। বড় মামা, মেজো মামা, সেজো মামা আর হলো গিয়ে ছোট মামা, সব মামাদের মিলিয়ে মেয়ে মোট 5টা। এত দেখলি কই? 5টাই তো মনে হচ্ছে বাড়ি মাথায় তুলে ফেলে দিতে পারবে, নিশান বলল। সকালে এখানে আসার পর থেকে তো এদের চেঁচামেচি শুনে যাচ্ছি। আলিফ বলল। বিয়েবাড়িতে মেয়েরা একটু আধটু চেঁচামেচি তো করবেই। তুই এসব নিতে পারছিস কীভাবে? জিসান বলল। তোরাও নিতে পারবি একটু পর থেকে। এই শালা আমাদের ভাবি কই? ওনাকে তো এখন পর্যন্ত দেখতে পারলাম না, নিশান বলল। শালা বলছিস কেন? তোদের ভাবি আছে হয়তো তার রুমে। তোর এত এত বোন, তোকে শালা বলবো না তো কাকে বলবো? দেখবি বিয়েবাড়িতে 2-3টাকে পটিয়ে নিয়েছি, জিসান বলল। এসব প্যারা ঘাড়ে নিতে যাস না ভাই, মাথা ঠিক থাকবে না, পাবনা পাঠাতে হবে। সন্ধ্যা তীব্রর বন্ধুদের নাস্তা নিয়ে আসে। পারবো না মা, এক চোর দিব, মুখে মুখে কথা। ভাইয়ের বিয়েতে মেহমানদের দেখভাল না করে নিজেই মেহমানের মতো সেজেগুজে ঘুরছো। আপুর রাগ তুমি আমার উপর দেখাচ্ছ কেন মা? আপু বলেছে সে যাবে। নিশি আপু ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি তোদের 2 বোনের মতিগতি কিছুই বুঝি না। এই বলে যাবে না, এই বলে যাবে। তুমি শুধু শুধু আমাদের 2 বোনের মতিগতি নিয়ে চিন্তা করে প্রেশার বাড়াচ্ছ কেন? ফুপু তোমাকে খুঁজছিল কেন? আমাকে বলেছে নাকি কেন খুঁজছে? আচ্ছা তাহলে আমি যাই, গিয়ে দেখি রেখা কেন খুঁজছে আমাকে। সন্ধ্যা ফল ভর্তি ট্রে নিয়ে তীব্রর ঘরে ঢুকে। তীব্রর 3 বন্ধু হাঁ করে সন্ধ্যার দিকে তাকিয়েছে।
সন্ধ্যা ট্রে রাখতে রাখতে বলল, মনে হয় জীবনে কোনোদিন মেয়ে দেখেননি আপনারা। সবাই সন্ধ্যার কথা শুনে হাঁ বন্ধ করে নিল। এই নিন আপনাদের জন্য কিছু ফল আনছি, এগুলো খেয়ে আমাকে উদ্ধার করেন। আপনার কথা শুনে মনে হচ্ছে না আমরা মেহমান। না মানে কেউ তো বাড়িতে মেহমান আসলে তাদের সাথে এভাবে কথা বলে না, জিসান বলল। জীবনের প্রথম আপনাকেই দেখলাম এভাবে মেহমান আপ্যায়ন করতে, আলিফ বলল। মেহমানরা যে বেড়াতে এসে কোনো মেয়ে দেখলে এভাবে হাঁ করে তাকিয়ে থাকে তা আমি জীবনের প্রথমই আজই দেখলাম। নিশান জিসানের কানের কাছে এসে বলল, ভাই সত্যি এই মেয়ে একা আমাদের তিনজনকে পাবনা পাঠাতে পারবে। কানে কানে কথা বলা শেষ হলে এটা বলেন, আপনাদের বন্ধু মানে তীব্র ভাইয়া কোথায়? বাইরে গেল মাত্র, জিসান বলল। আপনারাও খেয়ে দিয়ে বাইরে আসুন। বিয়ে বাড়িতে আসছেন, ঘরে বসে থাকবেন নাকি? পিচ্ছি তুই শাড়ি পরবি না? না কেন? আমি তো ছোটরা শাড়ি পরে না, মা বলেছে। আমি তো ভাবছিলাম আমার পিচ্ছিও হয়তো শাড়ি পরবে। তুমি যদি বলো তাহলে পরবো। সত্যি পরবি? তুমি দাঁড়াও, আমি শাড়ি নিয়ে আসি। তুমি নিশি আপু রুমে যাও, আমি আসছি। জান্নাত তার মাকে ডাকতে ডাকতে চলে গেল। আম্মু শাড়ি দাও। তীব্র নিশি রুমের দিকে এগোচ্ছে। শাড়ির কুচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরার মাঝখানে এসে নিশি বলল, এই রুমে আর সেফটি পিন নেই, সন্ধ্যার কাছ থেকে আনতে হবে। তুই দাঁড়া, আমি সন্ধ্যার থেকে সেফটি পিন নিয়ে আসি। আচ্ছা আপু, দরজা লাগিয়ে দিয়ে যাও। এখনই তো চলে আসবো। দরজা লাগাতে হবে কেন? কেউ যদি রুমে এসে পড়ে? এই সময় কেউ আমার রুমে আসবে না। আর তাছাড়া আমি যাবো আর আসবো। তীব্র হঠাৎ করে নিশির রুমে ঢুকে পড়ল। নিশি পিচ্চিকে শাড়ি পরিয়ে দিসনি কেন? বলতে বলতে তীব্রর সামনে তাকিয়ে বড়সড় একটা ঝটকা খেল। সাজ দাঁড়িয়ে আছে সামনে, শুধু ব্লাউজ শাড়ি হাতে নিয়ে। সাজ আয়নায় দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পেছন থেকে তীব্র গলা শুনে আয়নায় তাকিয়ে দেখে তীব্র তার পিছনে চোখ বড় বড় করে দাঁড়িয়েছে। সাজ শাড়ি ফেলে দিয়ে দু হাত দিয়ে নিজেকে ঢেকে নিল। তীব্র সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে পিছনে ফিরে রুম থেকে বেরিয়ে গেল। তীব্র যাওয়ার একটু পরে নিশে আসে। একটু দেরি হলো, সন্ধ্যার কাছেও সেফটি পিন ছিল না। পার্লারের মহিলার কাছ থেকে নিয়ে আসে। সাজ এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। কী হলো, এবার ভূত দেখার মতো দাঁড়িয়ে আছিস কেন? কী হয়েছে? সাজ নিজেকে সামনে নিয়ে বলল, কিছু না। বাড়ির সব ছেলেরা হলুদ পাঞ্জাবি সাদা পাজামা পরেছে, মাথায় হলুদ রঙের পাগড়ি। সব মেয়েরা হলুদের শাড়ি, চুলে বড় করে খোপা করে তাতে রজনীগন্ধা গাঁথা, কাননের উপর থেকে বড় বড় দুটো গোলাপ, হাত ভর্তি হলুদ কাচের চুড়ি। একসাথে সবাইকে সমান সুন্দর লাগছে। কাউকে কারো থেকে আলাদা করা যাচ্ছে না। কি হলো, তনাদের বাসায় হলুদ নিয়ে যাওয়া হবে বাইকে করে। একজন ছেলের পিছনে একজন মেয়ে থাকবে। খোলা রোডে বাইকে করে হলুদ নিয়ে যেতে দেখে রাস্তার সবাই হাঁ করে চেয়ে থাকবে। নিশি তার মায়ের সাথে রাগারাগি উঠছে। এসব কি মা? এই যুগে এমনভাবে কয়জনের বিয়ে হয়? এসব ঝামেলার থেকে ভালো ছিল কোনো ভালো একটা কমিউনিটি সেন্টারে বুক করে নেওয়া। তারাই এসব দেখে নিত। হলুদ থেকে শুরু করে সব কিছু তারাই করতো। সেখানেই তো আনন্দটা থাকতো না। নিজের হাতে সব কিছু আয়োজন করা আর অন্যের হাতে তুলে দেওয়ার মাঝে অনেক তফাৎ। তখন নিজেদেরকে মেহমান মেহমান মনে হতো। এখন দেখ কেমন নিজের বাড়ির বিয়ে বলে মনে হচ্ছে। এসব বাড়তি ঝামেলা তোমরা নিতে পারলেও আমি একদম পারি না মা। সব কিছু আশ্চর্য লাগছে। আমার কাছে আর নিতে পারছি না। চলবে গল্পটি।